সুস্বাগতম বন্ধুরা। আজকে আমাদের মাইসোরের লাস্ট দিন। তো আজকে সকাল সকাল বেরিয়ে যাবো মাইসোর সিটি ভ্রমণে বাসে। তো লাগেজ গোছানো হয়ে গেছে, এগুলো রিসেপশনে রেখে যাব, আর যখন ফিরবো আবার ফ্রেশ হওয়ার জন্য রুম দেবে। চলো বেরোনো যাক, লেট হয়ে গেছে অনেক। লেট হয়নি, আমরা আমাদের টাইমেই আছি। ওরা 9টায় বলেছিল, কিন্তু তার আগে থেকে তারা দিচ্ছে। সকালবেলা ফোনও করিনি, ভুলে গেছে হয়তো। চললাম বাসের উদ্দেশ্যে, পেছনে হোটেলকে ফেলে। তো বাসে করে তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, আর বাস এসে আমাদের প্রথম স্পটে দাঁড় করিয়ে দিয়েছে। আর আজকে আমরা ঘুরবো মাইসোর সিটিটা পুরো। তো চলুন, আমরা প্রথম স্পটে চলে এসেছি, আর প্রথম স্পটটা একটু ঘুরে দেখা যাক। আমরা চলে এসেছি জগনমোহন প্যালেসে। আর এই জগনমোহন প্যালেসটা জানেন তো 1861 সালে রাজা কৃষ্ণচন্দ্র বাদিয়ার তৃতীয় তিনি নির্মাণ করেছিলেন। 1897 সনে যখন রাজকুমারী জয়লক্ষ্মীর বিয়ের সময় এই মহীশূর প্যালেসে আগুন লেগে যায়, তখন থেকে কিন্তু মহীশূর রাজারা এই প্যালেসটিকে মহীশূর প্যালেসের বিকল্প হিসাবে এই প্যালেসটিকে ব্যবহার করেন। আর তখন থেকেই কিন্তু রাজদরবার বসতো এই প্যালেসটির মধ্যে। সন 1902-এ রাজা কৃষ্ণচন্দ্র বাটিয়ার চতুর্থর রাজ্য অভিষেক কিন্তু এই প্যালেসের মধ্যেই হয়। দেখুন, এই ঘরটা কিন্তু সমস্ত আসবাবপত্র রাখা রয়েছে। আমি দেখছিলাম এখানে আসবাবপত্রগুলো কতই রাজা আর রাজকুমারী ইউজ করেছে। দেখুন কি সুন্দর কাঠের সিঁড়িগুলো, আর এই পুরো সিঁড়িটাই কিন্তু তৈরি হয়েছে কাঠের। এই মহলটাই পুরো তৈরি হয়েছে যে হিন্দু শাস্ত্র মতে অনুযায়ী পুরো মহলটা নির্মাণ করা হয়েছে। আর মূল মহলটা যে আছে সেটা কিন্তু 1900 সনে নির্মাণ করা হয়েছিল। আর এই দেখুন পুরো রাজদরবারের পুরো এত সুন্দর ছবি আঁকা, খুব সুন্দর লাগছিল। আর দেখতে দেখতে আমাদের বাস নিয়ে চলে এসেছে কর্ণাটকা সিল্ক হাউসে। কিন্তু যেহেতু আমরা কাবেরী থেকে সব জিনিস কিনে নিয়েছিলাম, তো এখান থেকে খালি দামটা জিজ্ঞেস করলাম। আর দেখুন ফুল দেখেই দোলন ছুটেছে ফুল কিনতে, কিন্তু এত দাম বলছে। আর সকালবেলা যেহেতু কিছু টিফিন করা হয়নি, আমরা এখন চলে যাব মাইসোর জুতে। তো দোলন এলো না, আমি একাই যাব, কারণ এসছি এত দূর। মাইসোর জুটা না উঠলে খারাপ লাগবে। টিকিটের কোনো দায়িত্ব আমাদের নিতে হচ্ছে না, টিকিট সব দাদারাই কাটছে, বাসের লোকরা। তো সেই অনুযায়ী আমাদেরও টিকিট কাটলো। দোলনের জুয়ের টিকিটটা বাদ দিয়ে টাকা দিতে হয়েছে। আর একটা দুটো জায়গা আমরা যাব না, সেটারও টিকিটটা বাদ গেছে। আমরা ঢুকে পড়েছি মাইসোর চিড়িয়াখানাতে। দেখি মাইসোর চিড়িয়াখানাটা কেমন। খাঁচা থেকে ঠিক এতটা ডিস্টেন্স রাখছে যাতে কেউ পশু পাখিকে ডিস্টার্ব না করতে পারে। এখানে ময়ূর আছে। বাহ, খাঁচাটা কি সুন্দর, পাখিটা বসে আছে দেখুন। আর ওখানে দেখুন এই খাঁচাটা দেখুন কি সুন্দর, সাদা ময়ূরগুলো। আর অ্যাডজাস্ট্যান্ট টর্ক, এই হলো গোল্ডেন হাসানেট। প্রথমে পাখির দিকটা এসছি, এখানে পুরো পাখি দূর থেকে দেখলে মনে হয় পুরো টিয়া পাখি, একটুখানি বড় সাইজ। প্রজাতিটার টিয়াটা দেখুন, এই প্রজাতির টিয়া কিন্তু আমার বাড়ি আমি পুষেছিলাম। কত প্রজাতির পাখি রাখা রয়েছে, সব এখানে নাম দিয়ে ফটো দেওয়া রয়েছে। আর যারা এখানে হাঁটতে পারবে না তাদের জন্য কিন্তু ইলেকট্রিক গাড়ি আছে, দূর থেকেই দেখাবে। পাখির সেকশন থেকে এবার চলে এসেছি বাদরের সেকশনে। চিড়িয়াখানাটার ভেতর কিন্তু আমাকে 2.5 কিলোমিটার হাঁটতে হবে, আর 2.5 কিলোমিটার হাঁটলেই আমি সমস্ত জীবজন্তু দেখে নেবো। আর চিড়িয়াখানাটার ভেতর এত সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর লাগছিল চিড়িয়াখানাটা। বাঘ বাবাজিকে খুঁজছি কোথায় আছে।
তো পরে দেখতে পেলাম চিতার জায়গাটা তো দেখতে পেলাম না, চিতাকে দেখতে পেলাম না, অনেকটা দূরে ছিল। তো এই খাঁচাটার সামনে চলে এসেছে, ওই দিক দিয়ে ভিউ কি আছে এখানে। এই জায়গাটা ভালো করেছে, দেখুন গ্যাপটা আছে কিন্তু কাঁচ দেওয়া রয়েছে। কিন্তু মানুষকে দূরে করেনি, বাঘ বাবাজিকেই দূরে করেছে। দেখেছেন মাঝখানে একটা খাল টাইপের রেখেছে যাতে বাঘ বাবাজি না আসতে পারে। তার ভাষায় কি বলছে বুঝতে পারছি না, কিন্তু আন্দাজে দেখে বুঝতে পারলাম ওই যে শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন রোদ পোয়াচ্ছে বেচারা। আর জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো, দেখতে খুব ভালো লাগছে। একটা বাঘ সামনে নিয়ে দেখুন, আরেকজন ওদিকে শুয়ে রয়েছে। সিম্বা বাবাজি এখানে শুয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন ওই যে শুয়ে রয়েছে, ওই শুয়ে রয়েছে। যেহেতু সানডে, ভিড় দেখেছেন, সব বাচ্চাদের ভিড়, শীতের বেলা সব চিড়িয়াখানা দেখতে এসছে। এখানে গ্লাস কিন্তু ছোঁয়া মানা আছে, দেখি ভেতরটা কি আছে। দেখুন কি করছে, ঠান্ডা লাগছে বেচারা, একদম চাদর কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে এবার। এখন সব জায়গায় প্রায় ওয়ার্কিং আন্ডার প্রোগ্রেসের মধ্যে রয়েছে, নো এন্ট্রি। না, শিয়ালগুলো একটু বড় আছে। আরে বাপরে, পুরো পরিবার সমেত ঘুরছে, রবিবারের ছুটির আমেজ কাটাচ্ছে। চিড়িয়াখানাটা কিন্তু সরকারি না, যার জন্য কিন্তু এখানে বেশি জীবজন্তু নেই, কিন্তু সাজানো গোছানো প্রচুর। দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো অ্যালসেসিয়ান মতো লাগছে, তাই না? আর হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেছি হাতিশালার দিকটা, আর দেখতে পেলাম দূর থেকেই হাতিগুলো এত সুন্দর বড় জায়গায় ছাড়া রয়েছে যে খুব ভালো লাগছে। কুড়িয়ে তো হাতিগুলো পায়ে শেকল বাঁধা ছিল, কিন্তু এখানে দেখলাম পুরো ছাড়া রয়েছে, ভালোই লাগছে। কেন জীবজন্তু একটু ছাড়া না থাকলে ভালো লাগে না, তাদেরকে বেঁধে রাখাটা মানে অপরাধ করা। তো খুব সুন্দর দূর থেকেই দেখলাম হাতিগুলো, আর দেখুন সামনেও রয়েছে 2-3টে হাতি, এত ভালো লাগছে। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন সজারু মহাশয় আরামসে ঘুরে বেড়াচ্ছে, আর এই কিন্তু অন্ধকার একটা জেলখানার মধ্যে রাখা রয়েছে, হয়তো এ সূর্যের আলো অতটা পছন্দ করে না। তো চলুন এখান থেকে বেরিয়ে গন্ডারের কাছে যেতে না যেতে দেখছি গন্ডার বাবাজিকে খাওয়াচ্ছে, আর গন্ডার বাবাজিকে দেখে বেরোতে না বেরোতেই দেখলাম এইটা হচ্ছে সাপের ঘর। তো সাপের ঘরে এত ভিড় আর এত ধরনের সাপ রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন অজগর থেকে শুরু করে অ্যানাকন্ডা সব সাপই রাখা রয়েছে। এত ভালো লাগছে, সাপগুলো এত সুন্দর পজিশনে সব ছিল, ভালো লাগছে বেশ। দেখুন কি সুন্দর, ওরা বেশ মনে হচ্ছে যেন গাছে বেয়ে চলছে, আর এত সুন্দর লাগছে। মাঝখানে শুধু কাঁচ রয়েছে একটা মোটা। তো এই যে দেখতে পাচ্ছেন একটা অজগর। তো এবার বেরোতে হবে। 2.5 কিলোমিটার হেঁটে আমার তো অবস্থা খারাপ, তাড়াতাড়ি করে হাঁটতে হয়েছে, কেন 1 ঘন্টা 15 মিনিট টাইম দিয়েছে চিড়িয়াখানা দেখার জন্য। একদম বেরোনোর সময় দেখতে পারলাম গলা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে, কাছে যেতে দেখতে পেলাম একটা জিরাফ, আর বেরিয়ে এতটা গরম যে একটুখানি গলা ভিজিয়ে নিলাম আখের রস দিয়ে। তারপর আমাদের বাস চললো আমাদের 3য় স্পটের দিকে। তো চলুন 3য় স্পটের দিকে যাওয়া যাক। আর দেখতে দেখতেই আমরা চলে এসেছি পাহাড়ের ওপরে এটা একটা অবস্থিত মন্দির। তো চলুন মা চামুণ্ডী মন্দিরে ঘুরে নেওয়া যাক। আর চামুণ্ডী মন্দিরে আসতে না আসতে দেখতে পেলাম রাবণের মূর্তি একটা রাখা। চামুণ্ডী মাতার মন্দির যেতে এরকম একটা ছোট্ট মার্কেট আছে, খুবই ছোট মার্কেট। চামুণ্ডী মাতার মন্দিরে এই মন্দিরটা সকালবেলা 7:30 থেকে 10টা অবধি খোলা থাকে, আর দুপুরবেলা 12টা থেকে 3:30 অবধি খোলা থাকে। মন্দিরের সামনেটা সব প্রসাদ বিক্রি হচ্ছে।
ফুল বিক্রি হচ্ছে, দোলন তো ফুল খুঁজছে, মন্দিরের ভেতর যাবে, শাড়ি পরেছে তাই আজকে, আর মাথায় ফুল দেবে সাউথ ইন্ডিয়ানদের মতো। ফুলের দাম প্রচুর, 100 টাকা এখানেও, কিন্তু এটা একটু মোটা আছে। দাও পরি দি, ওই তো দেখাই এরকম ভাবে লাগা। তো ফুলটা তো আমি দোলনের মাথায় বেঁধে দিতে পারলাম না, তো ফুলের দোকানে দিদিই বললেন যে দাও আমি সাউথ ইন্ডিয়ানের মতো বেঁধে দিই। এটা মন্দিরের ফ্রন্ট সাইড। দোলন ফুল লাগাতে গিয়ে মোবাইল ফেলে এসেছিল দোকানে, আর আমি এখন আইসক্রিম খাবো। এখানে কিন্তু সবাই প্রদীপ জ্বালানোর যা আছে ধূপ সব এখানে জ্বালিয়ে মন্দিরে ঢুকছে, আর মন্দিরটা এত সুন্দর লাগছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ভাসানে গিয়ে একজন ওকে বলেছিল যে তোমাকে বাঙালি লাগে না, আজ সত্যি ফুলটা শাড়িটা পরে পুরো সাউথ ইন্ডিয়ানই লাগছে। আমি ভেবেছিলাম বাঙালি লাগে না তো কি লাগে, আজকে বুঝলাম সাউথ ইন্ডিয়ান। বাইরেই মা চামুণ্ডী দেবীকে দর্শন করে নিন, কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই। দেখতে দেখতে তো অনেকটা টাইম হয়ে গেল, টিকিট কেটেই ঢুকতে হলো। এখানে 100, 200, 300 লাইন আছে। বেরিয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছি। বাসের কাছে এসে দেখি ড্রাইভার দাদাই আসেনি, তো আমি সুযোগের সদ্ব্যবহার করে নিলাম। এখন বাজে প্রায় 3:30, আমরা চলে এসেছি মাইসোর প্যালেসের সামনে। এরপরে ওরা আরও চার্জ করাবে, টিপু সুলতানের কি ওয়াটার গেট ফেট আছে, অনেক কিছু করাবে। আর একটা পার্কও আছে, কি পার্ক? ও বৃন্দাবন গার্ডেন আছে, সেটাও করাবে, কিন্তু আমরা আর যাবো না, আমাদের শরীরটা খারাপ লাগছে। তো হ্যাঁ, আর বিশাল ভিড় আছে। হ্যাঁ, তো বাস গাইডকে আমাদের টাকা দেওয়া ছিল, টিকিট কেটে রেখেছিল, তো আমরা ঢুকেই যাচ্ছি। ভিড় দেখুন, পুরো ভিড়ে বাপরে বাপ কত অবধি লাইন চলে গেছে। কালকে কুর্গে একটা দাদাকে জিজ্ঞেস করলাম কফি গার্ডেনে যে এখানে কি এরকমই গরম থাকে, উনি বললেন না, প্রত্যেক বছর ঠান্ডা পড়ে এই টাইমটা, কিন্তু এই বছর আর ঠান্ডা পড়ছে না, কলকাতার মতনই অবস্থা। আর জায়গাটা এতটা বড়, বাসের গার্ড তো আমাদের 1 ঘন্টা টাইম দিই, মানে আমাদের না, আর যারা অন্যান্য জায়গাগুলো করবে, কিন্তু এটা 1 ঘন্টা ঘোরার মতো জায়গা না, এটা একটু টাইম দিতে। লাইটিংটা হবে, লাইটিংটা কিন্তু সারা সপ্তাহে হয় না, আজকে সানডের দিনকেই হয়। আর যদি এখানে কোনো ফেস্টিভ্যাল থাকে তাহলে হয়, যেমন আমাদের যেমন দুর্গাপুজোর সময় এখানে নবরাত্রি চলে, তখন নবরাত্রির সময় পুরো লাইটিং সবসময়। এখানে দুর্গাপুজো খুব বড় করে হয়। আর কলকাতা থেকে যারা আসবেন তাদের তো রবিবার একটা মাত্র ট্রেন, রাত্রিবেলা 11:45, আরামসে প্যালেসের লাইটিং দেখে ট্রেনে উঠবে। আমরা লাইটিংটা দেখবো বলে আমরা আর অন্য কোনো স্পট করলাম না, হয়তো করে ওগুলো কোনো লাভই পার্কে, আর শরীর ভালোও লাগছে না। পার্কগুলো আছে আমাদের ওখানে, ইকো পার্কের মতো, ওই জন্য আমরা আর গেলাম না ওখানে। আর যেহেতু আমাদের ক্লাইমেটটা খুব চেঞ্জ হচ্ছে, কলকাতা থেকে এসেছি হালকা ঠান্ডা, আর উটিতে এসেছি পুরো চিল ছিল, 10, 15, 12 ডিগ্রি সেলসিয়াস। আর মহীশূরে এসেছি যেই দেখছি 34, 35, দিনের বেলা তো 40-ও উঠে যাচ্ছে, খুব গরম। এখানকার লোক বলছে এটাই নাকি শীতকাল। কালকে কুর্গে গেছিলাম, কুর্গে লোক বলছিল যে ওখানে নাকি এটাই শীতকাল, কিন্তু এই বছর আর শীত পড়ছে থেকে, মানে ঢোকার সময় দেখলাম কেউ টিকিট দেখলো না, তো থাক দেখি, হয়তো প্যালেসে ঢোকার সময় টিকিট দেখবে, জানি না। তো প্যালেসের ভেতর ঢুকে গেছি, দারুণ লাগছে, প্রথমবার এসছি। আর মাইসোর লোক আসে এই প্যালেসের জন্য। তো গেট থেকে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম মাইসোর প্যালেস, আর এটা কিন্তু ইন্ডিয়ার লার্জেস্ট প্যালেসের মধ্যে একটা। মাইসোর প্যালেসে ঢোকার জন্য কিন্তু অনেকগুলো গেট আছে, এটা একটা, ওইদিকে একটা, কিন্তু এখন মেন এন্ট্রি মানুষ নিচ্ছে কিন্তু এদিক থেকে, ওইটা হয়তো এক্সিট পয়েন্ট হবে, ওটা এক্সিট পয়েন্ট, আমি এখনো জানি না, ওইদিকটা যাইনি। আমরা আগে এখন মাইসোর প্যালেসটায় ঢুকবো, প্যালেসটা কারণ 4:30-এর মধ্যে বন্ধ হয়ে যাবে ভেতরটা, তারপর বাইরেটা একটু বসবো যখন রোদটা একটু কমবে, কেন শরীরটা একদম ভালো লাগছে না, খালি ঘুরেই যাচ্ছি 5-6 দিন ধরে। আর এখানে এসে তো এত গরম, বাপরে বাপ, শরীর খারাপ হয়ে যাচ্ছে। ঠান্ডা সহ্য করতে পারি, কিন্তু গরম সহ্য করা খুব মুশকিল, কেন গরমের জায়গায় আমি যাই না শীতকাল ছাড়া। আমি বুঝতে পারিনি এখানে এত গরম পড়বে, বুঝতে পারিনি এখানে নাকি এটা শীতকাল ভাবা যায়।
যাই মাইসোর প্যালেসের ভেতরটা, যদি ভিডিও করতে দেয় অবশ্যই করে দেখাবো আপনাদের, যদি না দেয় তো আর দেখাতে পারবো। তবে প্যালেসের ভেতরটা ঢুকবো, এই সময় পজিশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জুতো রাখতে হবে, আর আজকে এত ভিড় জুতো রাখতে খুব প্রবলেম হচ্ছে। আজকে যেহেতু রবিবার, মাইসোর প্যালেসে ঢোকার জন্য লাইন দিতে হচ্ছে কিন্তু, আর এই মাইসোর প্যালেসে ঢোকার সময় কিন্তু টিকিটটা চেক করছে। তো ঢুকেই দেখতে পেলাম মাইসোর প্যালেসের নানান টাইপের আসবাবপত্র রাখা রয়েছে, আর এখানে সিংহাসন টাইপের নানান টাইপের জিনিস রাখা রয়েছে। আর মাইসোর প্যালেসটা এত সুন্দর সাজানো গোছানো, এই দেখুন দেখতে পাচ্ছেন ঠাকুরের মূর্তিটা। তো চলুন মাইসোর প্যালেসের ভেতরে যাওয়া যাক। আর এই মাইসোর প্যালেসের অনেক নাম, আম্বাবিলাস মহল, মহারাজা প্যালেস, মাইসোর কিলা। মহারাজা রাজশ্রী মহামহিম কৃষ্ণ রাজেন্দ্র বাদিয়ার চতুর্থ এই রাজমহলটি বানিয়েছিলেন। আর এই রাজমহলটি বানাতে 15 বছর টাইম লেগেছিল, আর 1857 সন থেকে এই মহলটি বানানো শুরু হয়েছিল। এই মহলটি প্রথম কিন্তু চন্দন কাঠ দিয়ে বানানো হয়েছিল। 1897 সনে রাজকুমারী জয়লক্ষ্মীর বিয়ের সময় এই মহলটিতে আগুন লাগে। তারপর 1912 সালে মাইসোর প্যালেসটি পুনর্নির্মাণ করা হয়, আর তখন থেকেই এই প্যালেসটির আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। মাইসোর প্যালেসটা ঘুরতে ঘুরতে একটা যখন কক্ষে ঢুকলাম, ওই কক্ষের মধ্যে দেখলাম শুধু পেন্টিং করা রয়েছে মাইসোর প্যালেসের নানান রাজা রাজকুমারী। তো একটা পেন্টিং দেখছি, দেখুন পেন্টিংটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর পেন্টিং করা হয়েছে, দারুণ লাগছে। দেখুন মনে হচ্ছে যেন মাইসোর রাজা স্বয়ং সামনে বসে রয়েছে। আর এই দেখুন একজন ইংরেজের ছবি করা হয়েছে, দেখুন পর পর সব ছবি একটার পর একটা সাজানো রয়েছে। সত্যি ভীষণ ভীষণ সুন্দর, মানে ভিতরে এত সুন্দর কারুকার্য, মোবাইলে কতটা বলতে আমি জানি না, সামনে থেকে দেখলে না দেখলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। আর এত পুরনো, যখন নতুন হয়েছে তখন আরও কত সুন্দর। এর থেকে তাহলে বোঝা যাচ্ছে হায়দ্রাবাদের নিজাম রাজার প্যালেসও গেছি, কিন্তু ওখানে সোনা গয়না প্রচুর রাখা রয়েছে, কিন্তু প্যালেসটা একদম মানে কারুকার্য নেই। আর এই প্যালেসটায় সোনা গয়না রাখা নেই, কিন্তু কারুকার্য করা আছে। সিঁড়ি আছে, আর সেই টাইমের লিফট পুরোটাই কাঠের, কিন্তু এখন সাধারণ মানুষের নয়। সিলিংটা পুরোপুরি কাঠের। আর ঘুরতে ঘুরতে আমরা কিন্তু রাজদরবারে চলে এসেছি। এই দেখুন আয়নাটার চারপাশে দেখছেন কার্যকলাপ এত সুন্দর করা রয়েছে, ভালো লাগে। আর মাইসোর প্যালেসকে যদি কেউ আক্রমণ করতো, তো এই যে প্রতিহত করবার জন্য পরপর এখানে কামান রাখা রয়েছে। আর এই জায়গাটি হলো মনে হয় মেন দরবার, যেখানে বসে মাইসোর রাজা প্রজাদের কথা শুনতেন। আর এটাও হতে পারে এখানে মাইসোর রাজা বসে সামনে খোলা মাঠে হাতি সাওয়ারি হতো বা ঘোড়া সাওয়ারি হতো, সেটা বসে বসে দেখতো। আর এই দেখতে পাচ্ছেন ওপরে কুর্তি জানলাগুলো, হয়তো ওখানে রানীরা বসে উপভোগ করতো খেলা।
মাইসোর প্যালেসটা এতটাই বড় যে আমাদের মাইসোর প্যালেসের ভেতরটা ঘুরতেই প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। আর মাইসোর প্যালেসটা ঘুরে এসে প্রথমে একটু বাইরে এসে বসলাম। শ্রী প্রসন্ন কৃষ্ণ স্বামী টেম্পল। হ্যাঁ, মাইসোর প্যালেসের 4 কোণে কিন্তু 4টে ঠিক এরকমই এর চেয়ে বড় বড় মন্দির রয়েছে। আর এক এক কোণায় এক এক রকম মন্দির, আর এক একটা মন্দিরের সাইজ এক এক রকম, কোনোটা ছোট আর কোনোটা বড়। খুব সুন্দর, এত সুন্দর বড় মন্দির। চলো মন্দিরটা একটু আগে ঘুরে দেখে নিই। যেহেতু 4 কোণে 4টে মন্দির, তো এক একটা মন্দির থেকে আরেকটা মন্দিরের দূরত্ব অনেকটাই। আর দেখছিলাম একটা মন্দির থেকে আরেকটা মন্দির যেতে একটা সুন্দর, এত সুন্দর ঘর বাড়িগুলো সাজানো গোছানো, তো দারুণ লাগছে। এই যে দ্বিতীয় মন্দিরটায় চলে এসেছি, শ্রী লক্ষ্মী রামাস্বামী টেম্পল। আর দ্বিতীয় মন্দির থেকে বেরোতে না বেরোতেই দেখছি লাইট জ্বলে গেছে বাইরের সব। আর যে তৃতীয় মন্দিরটা ছিল সেই মন্দিরটাও বন্ধ হয়ে গেছে। আর দেখতে না দেখতেই মাইসোর প্যালেসের এত সুন্দর লাইটিং জ্বলে উঠলো, দারুণ লাগছিল। যেই মাইসোর প্যালেসের লাইট জ্বললো, তো দেখলাম সঙ্গে সঙ্গে বেশ সুন্দর একটা সাউন্ডও চালু হলো। আর এত সুন্দর ট্র্যাডিশনাল সাউন্ডটা তো দারুণ লাগছে। আর প্যালেস থেকে শুরু করে মন্দির আর চারিদিকে দেওয়াল সব জায়গায় কিন্তু লাইট লাগানো। আর লাইটটা দেখলাম সেই আমাদের পুজোর সময় পুরোনো দিনে যেমন বাল্ব ইউজ হতো, এখানে কিন্তু সেই বাল্বই ইউজ হচ্ছে। তো চলুন তাড়াতাড়ি করে হোটেলে যাওয়া যাক। হোটেলে একটু গিয়ে রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার খেতেও বেরোতে হবে। তো আমরা শ্রীদেবী রেস্টুরেন্টে চলে এলাম। তো 2 দিন ধরে যেহেতু ঠিকমতো খেতে পাচ্ছি না, তো আমার পেট খারাপ হয়ে গেছে। আমি আজকে হোটেলের দাদাকেই জিজ্ঞেস করলাম যে কোন জায়গায় গেলে আমরা মোটামুটি একটু বাঙালি খাবার পাবো। তো উনি আমাকে এই জায়গাটা আসতে বললেন, এই শ্রীদেবী রেস্টুরেন্টটায়। তো এসে দেখলাম সত্যি ভাত আর ডালটা পুরোপুরি বাঙালি আনার একটু ছোঁয়া রয়েছে। তো একটু খেয়ে আরাম লাগলো। তো আজকে তো রাত্রিবেলা খাওয়া হয়ে গেল, আর যেহেতু রাত্রিবেলা ট্রেন আছে, আবার কালকে সকালবেলাও খেতে হবে। তো আজকেই এনাদের কাছ থেকেই আমরা খাবার বেঁধে নিলাম কালকে সকালবেলার জন্য, যাতে সকালবেলা একটু খাওয়া যায়। আর দেখতে দেখতেই আমরা চলে এলাম মাইসোর স্টেশনে, যেহেতু আমাদের রাত্রিবেলায় ট্রেন। আর আসতে না আসতে দেখলাম মাইসোরেও কিন্তু লোকাল চলে। আর দেখুন আমরা ঢুকছি আর লোকালটা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে পড়ছে। তো চলুন, লোকাল বেরিয়ে যাচ্ছে, আমাকে আমার ট্রেন ধরতে হবে। আমাদের ট্রেনটা কোনখানে দাঁড়িয়ে রয়েছে আগে দেখি। আর আমরা যে ট্রেনটায় যাব হাওড়াতে, এই ট্রেনটা কিন্তু উইকলি ট্রেন। হাওড়া থেকে মহীশূরও আসে, আবার হাওড়া থেকে পন্ডুচেরিও যায়। আর এই ট্রেনটা কিন্তু উইকলি, যেহেতু মাইসোর থেকে একদিনই ছাড়ে, রবিবার সপ্তাহে। তো ঢুকতে না ঢুকতেই আমরা বসে পড়েছি সিটে। আর রাত্রিবেলা যেহেতু খেয়ে উঠেছি, তো আর কোনো টেনশান নেই। আর দেখতে দেখতেই সকালবেলা উঠে দেখছি গোদাবরী নদী পাস করছে। তো এত সুন্দর লাগছিল জায়গাটা, দারুণ লাগছিল। আর রাত্রিবেলা রেস্টুরেন্ট থেকে যে খাবারটা নিয়েছিলাম, সকালবেলা তো খাবার হয়ে গেছে খাওয়া। তো দুপুরবেলা বিজয়ওয়াড়া আসতে না আসতে আমি কলা আর পাউরুটি কিনে নিয়েছি। তো দুপুরবেলার টাইমটাও কিছু খেতে হবে। আর বিজয়ওয়াড়া স্টেশনটা এত পরিষ্কার, এখান থেকেও দেখছিলাম, এখান থেকেও কিন্তু লোকাল ট্রেন ছাড়ে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখছিলাম দোলন আর শোয়নি। তো একটা বাচ্চা ছেলে ছিল আমাদের পাশে, ওরা বাঙালি, আর ওর বাবা ব্যাঙ্গালোরে কাজ করতে যায়। তো বাচ্চা ছেলেটার সাথে দেখুন কি সুন্দর বসে খেলা করছে। আর বাচ্চা ছেলেটা ওর ভালো বন্ধু হয়ে গেছিলো কিন্তু। আর রাত্রিবেলা তো বিশাখাপত্তনম ঢুকলো ট্রেনটা। আর এইটি হচ্ছে সেই বাচ্চা ছেলেটির বাবা। ইনি আগে বিশাখাপত্তনমে কাজের সূত্রে থাকতেন। তো ইনি বললেন যে স্টেশন থেকে একটু দূরে গেলেই ভালো আমরা খাবার পাবো,
তো অগত্যা আর কি করা যাবে, দুজনেই দৌড়াতে থাকলাম ট্রেন আর ঢুকতে না ঢুকতে বিশাখাপত্তনম স্টেশনের বাইরে খাবার আনতে। তো সত্যি এখানে গিয়ে দেখছি এত ভিড়, তো আমরা দুজনেই তাড়াহুড়ো করতে লাগলাম। আমি তো শুধু ভাত, ডাল আর ডিম সেদ্ধ নিয়ে নিলাম। খাবার নিয়ে তো আমরা দুজনেই দৌড়াতে দৌড়াতে ট্রেনে এলাম, আর ট্রেনে আসতে না আসতেই ট্রেন ছাড়তে না ছাড়তেই খেয়ে নিলাম। তো সকাল হতে না হতে আমাদের ট্রেন কোলাঘাট পাস করছে। আর যেহেতু এতদিন সাউথের একটা ট্যুরে গেছিলাম, তো মনটা আনছান করছিল বাড়ির জন্য, তো খুব ভালো লাগছিল এতদিন বাদে বাড়ি ফিরতে পারবো বলে। তো কিন্তু হাওড়া স্টেশনে আসতে না আসতে প্রচুর ভিড় ছিল প্যাসেঞ্জারের। পরে জানতে পারলাম এখন প্রচুর লোকাল ক্যান্সেল চলছে। তো যা হোক করে একটা লোকাল পেলাম। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।